আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এইচএসসি ফিজিক্সের প্রথম পত্রের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে নিউটনিয়ান মেকানিক্স, যেটা অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা, এই অধ্যায়ের একটি বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বোর্ডে যে প্রশ্নটি রয়েছে এটা এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। আমরা এই প্রশ্নটা একটু দেখি যে এটার সলিউশন কিভাবে করব। আশা করি পুরো ক্লাসটি ধরে তোমরা আমার সাথে থাকবে। দেখো, যে 5 কেজি ও 7 কেজি ভরের দুটি বস্তু আছে, তারা ভিন্ন দুইটা বেগ নিয়ে, যে 5 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসছে। তা আমি যদি এই কথাটুকু একটু ফিগারে অঙ্কন, দেখো ফিগারে কি দেখাই যে দুইটা বস্তু, একটা আছে 5 কেজি ভরের বস্তু, একটা আছে 7 কেজি ভরের বস্তু। এই বস্তু দুইটা পরস্পর দেখো বিপরীত দিক থেকে, এই যে পরস্পর বিপরীত দিক থেকে আসছে এবং দুইটারই দুইটা বেগ দেওয়া আছে। এইভাবে বিপরীত দিক থেকে দুইটা বস্তু আসছে। এখন বিপরীত দিক থেকে আসলে তারা কি হবে, একটু পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে, তারা মিলিত হবে। মিলিত হওয়ার পরে আমরা দেখব যে বস্তুটির ভরবেগ বেশি হচ্ছে, সে অন্য বস্তুটিকে, যার ভরবেগ কম, তাকে কি হবে, যে সেদিকে একটু ঠেলে নিয়ে যাবে মিলিত হওয়ার পরে। তা আমরা যদি এখন দেখি যে বলছে যে বস্তুটার চূড়ান্ত বেগ, অর্থাৎ যেটা মিলিত বেগ যেটা, সেটা কত হবে। এই যে দুইটা বস্তু পরস্পর বিপরীত দিক থেকে আসে, তখন তাদের মিলিত বেগটা কত। তো প্রশ্নটা খুবই সহজ, আমি আশা করি তোমরা এটা পারবে। আমি তারপর একটু দেখিয়ে দিচ্ছি বস্তুদের চূড়ান্ত বেগ কত। তো এখানে তোমরা কি করবা, দেখো যে গ নম্বর প্রশ্নের যে উত্তরটা, গ নং প্রশ্নের উত্তর, আচ্ছা এইখানে কাজটা হলো যে কি কি দেয়া আছে আগে সেগুলো তোমরা দিবা। যে এখানে 5 কেজি ভরের বস্তু যেটা, এটাকে আমরা ধরি এটা প্রথম বস্তু। এখানে এটা তোমার ইচ্ছা, তুমি এটাকে দ্বিতীয় বস্তু ধরতে পারো। প্রথম বস্তুর ভর যেটা, সেটা কত দেয়া আছে, m1, এটা ধরলাম যে এটা হলো 5 কেজি। আচ্ছা, দ্বিতীয় বস্তুর ভর m2 ইকুয়ালস 7 কেজি। আচ্ছা দেখো, এখানে দুইটা ভেলোসিটি দেওয়া আছে, কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু বলা আছে দেখো যথাক্রমে 5 এবং 6, তাহলে যেটা 5 মিটার পার সেকেন্ড এটা অবশ্যই কি প্রথম বস্তু, যে 5 কেজি ভরের বস্তুর জন্য এটা বেগ, আদি বেগ। আর 6টা হলো 7 কেজি ভরের বস্তুর আদি বেগ। তো এখানে প্রথম বস্তু যেটা, তাহলে প্রথম বস্তুর আদি বেগ, প্রথম বস্তুর আদি বেগ u1 ইকুয়ালস, এখন এই যে 5 কেজি ভরের বস্তু, এর জন্য যেহেতু প্রথমটা এটা, তাহলে প্রথম বস্তুর আদি বেগ কত, এটা তুমি পাচ্ছ 5 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বস্তুর আদি বেগ u2 ইকুয়ালস, এইটা এই জায়গায় কিন্তু একটা ভুল হওয়ার জায়গা। দেখো এখানে বলা আছে যে পরস্পর বিপরীত দিক থেকে। বিপরীত দিক বললে কি, তুমি যখন বলবে পরস্পর বিপরীত দিক থেকে, তখন তুমি একটি বস্তুর আদিবেগকে যদি পজিটিভ ধরো, অবশ্যই অপরটি কিন্তু তোমাকে নেগেটিভ ধরতে হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। তো বেগের মান আছে এবং দিক আছে, তার ডিরেকশনটা কোন দিকে, যে একটা বস্তু যেদিকে যাচ্ছে অন্যটা তার বিপরীত দিকে। তাহলে একটার দিককে যদি আমি ধনাত্মক ধরি, দেখো আমি প্রথম বস্তুর আদিবেগটা u1 এটা পজিটিভ ধরছি, সুতরাং দ্বিতীয় বস্তুটা আমাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে, যেহেতু বিপরীত দিক থেকে। তাহলে u2 ইকুয়ালস -6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এরপরে বলছে যে সংঘর্ষ হয়ে মিলিত হয়ে গেল, তখন আমরা লিখব কি, যে সুতরাং মিলিত বেগ v ইকুয়ালস হট, এটা আমরা বের করব মিলিত বেগটা কত। আমাদের বলছে যে চূড়ান্ত বেগ কত, তা আমরা এখানে চূড়ান্ত বেগই লিখি, যেটা লেখা আছে চূড়ান্ত বেগ v ইকুয়ালস হট। এখন দেখো আমরা কি সূত্র জানি, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি জানি, যে m1 u1 প্লাস, আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস m1 v1 প্লাস m2 v2। আচ্ছা এখানে একটা কথা বলি, যখন দেখবা যে মিলিত বেগের কথা বলে, মিলিত বেগ চূড়ান্ত বেগ কত, তখন তুমি চূড়ান্ত বেগের যে সূত্রটা সেটা দেবা m1 দেখো প্লাস m2 ইন্টু v, এটা দিয়ে দেবা মিলিত বেগের ক্ষেত্রে। আর যখন
অন্য আবার ওই দুইটা বস্তু যখন শেষ বেগ দেওয়া থাকবে, আদি বেগ আছে অথবা শেষ বেগ বের করতে বলবে, এরকম যখন থাকবে তখন তুমি m1 v1 প্লাস m2 v2 দিতে পারো। আর যখন মিলিত বেগ বলবে, আসলে মিলিত বেগ মানে কি, দুইটা বস্তুর তো শেষ বেগ একই হয়ে গেছে, অর্থাৎ এই ক্ষেত্রে কেমন হয়ে গেছে যে v1 ইকুয়াল v2 ইকুয়াল v হয়ে গেছে, চূড়ান্ত বেগটা একই হয়ে গেছে, মানে প্রথম আর দ্বিতীয় বস্তুর চূড়ান্ত যে বেগটা সেটা এক হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখো তাহলে আমরা কি করতে পারি, এখন যে একটু m1 এর ভ্যালুটা বসিয়ে দিই, কত আছে 5 কেজি, e1টা কত আছে, e1 আছে 5 প্লাস m2 কত আছে, m2 হলো 7 কেজি, e2 কত, e2 হলো -6 ইকুয়াল m1 5 প্লাস 7 ইন্টু v, 25 মাইনাস 42, এখানে 12 গুণন v, খুবই সহজ অঙ্ক। তাহলে v এর ভ্যালুটা বের করে ফেলো, তাহলে 12v ইকুয়াল মাইনাস, তাহলে দেখো এখান থেকে 12v ইকুয়াল, তাহলে আমাদের আসতেছে কত, 42 থেকে আমরা 25 বাদ দিলে -17, বা শুধু v ইকুয়ালস কত আসে, তাহলে শুধু v ইকুয়ালস 17 ডিভাইডেড 12। ওকে, এই ভ্যালুটা কত আসে দেখো, এই ভ্যালুটা হলো 17কে আমরা যদি 12 দিয়ে ভাগ দেই 1 পয়েন্ট, তো সামনে কিন্তু একটা মাইনাস থাকবে, যেহেতু মাইনাসটা ছিলই, কত -1.4166, তাহলে আমরা 42 লিখতে পারি, 1.42 মিটার পার সেকেন্ড। দেখো চূড়ান্ত বেগের মান বের হয়ে গেল, যে চূড়ান্ত বেগটা কত। এখন চূড়ান্ত বেগের মান বের হয়েছে, এবং মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে, যে বেগের ডিরেকশনটা, দিকটা কোন দিক। তা আমরা ফাইনালি লাস্টে যেটা লিখি, দেখো তুমি মাইনাস এখানে কোন বস্তু ধরছিলা, দ্বিতীয় বস্তুর আদিবেগটা ছিল মাইনাস, এটা মাইনাস ধরছো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে যেহেতু মাইনাস আসছে, তাহলে এখন আমাদের যে এই যে দুইটা গাড়ি মিলিত হচ্ছে বা দুইটা বস্তু মিলিত হচ্ছে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে, তাহলে তোমরা এখানে লিখতে পারো যে, যেহেতু দেখো লাস্টে যে তুমি যে কথাটা আছে সেটা কি লিখতে পারো, যেহেতু এখানে দেখো বেগের মান এই যে ঋণাত্মক চিহ্ন দ্বারা বা ঋণাত্মক চিহ্ন দ্বারা, দেখো এখানে বেগের মান হলো 1.42 মিটার পার সেকেন্ড। তুমি যেভাবে লেখো যে বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ এর মান হলো 1.42 মিটার পার সেকেন্ড, এবং দিক হবে, যে মাইনাসের জন্য তুমি দিকের কথা বলে দিবা, এবং দিক হবে যে, তোমাকে একটু ক্লিয়ার করি বিষয়টা, এই যে দেখো দুইটা বস্তু, এটা ছিল m1, এটা হলো m2। এখন ধরো কেমন হচ্ছিল, যে m1 তো এই দিকে যাচ্ছিল, ধরে নিলাম m2 এই দিকে আসছিল। এখন দুইটা বস্তু যখন এভাবে দুই দিক থেকে এসে এভাবে মিলিত হয়ে গেল, তাহলে এখন মিলিত হওয়ার পরে কোন বস্তুটাকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাবে, এটা আমরা তাহলে দুইটা বস্তু যখন এইভাবে মিলিত হয়ে গেল, মিলিত হওয়ার পরে যেহেতু তুমি উত্তরটা পাইছো মাইনাস, এবং এইখানে ধরছো যে দ্বিতীয় বস্তুর আদিবেগটা মাইনাস, তাহলে উত্তরটা মাইনাস পাইছো, সুতরাং এইখানে যে ঘটনা ঘটবে, এই দ্বিতীয় বস্তুর দিকটাই কিন্তু দিক হবে, অর্থাৎ দ্বিতীয় বস্তু কোন দিকে আসছে, প্রথম বস্তুর দিকে আসছে। তাহলে আমরা লিখবো যে, সবশেষে লিখবো যে চূড়ান্ত বেগের মান হবে 1.42 মিটার পার সেকেন্ড, এবং দিক হলো দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে, অর্থাৎ এই দিকটাতে হবে। আমি যদি একটু এই যে দেখাই, যে এই যে দুইটা বস্তু এরকম করে এসে এই দ্বিতীয় বস্তু মানে এই বস্তুটা মানে m2, যেটা দেখো এই যে m2 লেখা আছে, m2 m1 কে এভাবে ঠেলে নিয়ে আসবে, অর্থাৎ দিক হবে দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে, অর্থাৎ m2 থেকে m1 এর দিকে হবে দিক, ঠিক আছে। এটা যেহেতু তুমি এখানে মাইনাস উত্তর পাইছো। ওকে, আশা করি তোমরা গ নম্বরটি বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখব। উদ্দীপকের বস্তুদ্বয় সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা দেখব। আচ্ছা, সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা যদি বের করতে চাও তাহলে কি কি লাগবে, আমরা এখানে ঘ নম্বর প্রশ্নের উত্তর দিই। এই দেখো, সংঘর্ষটি কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটা বোঝার জন্য কি লাগবে, যে সংঘর্ষের পূর্বের গতিশক্তি
অর্থাৎ মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি যদি পরস্পর সমান হয় তবে সেই সংঘর্ষটি স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তবে সেটি অস্থিতিস্থাপক। তাহলে আমরা যা যা দেয়া আছে দিব, দিয়ে সংঘর্ষের পূর্বেই বস্তুদ্বয়ের মোট গতিশক্তি বের করব এবং সংঘর্ষের পরের গতিশক্তিটা বের করব। তাহলে কি কি দেওয়া আছে? প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, প্রথম বস্তুর আদিবেগ। আচ্ছা, এইখানে একটা কথা দেখো, এই যে ভর দেওয়া আছে প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ, এখন যেহেতু একটা বস্তুর গতিশক্তি বের করব, আমরা যেমন এখানে লিখব যে প্রথম বস্তুর গতিশক্তি মানে সংঘর্ষের পূর্বের গতিশক্তি। একটা বস্তুর ক্ষেত্রে আমি যখন গতিশক্তি বের করতেছি তখন কিন্তু আমরা এই জায়গায় দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যে ইউ টু এটা মাইনাস, এটা দেওয়ার তোমার আর প্রয়োজন হবে না। তো এইখানে দেখো, তুমি নিজেই বুঝবা, একটু পরে যখন অঙ্কটা করবো তখন বুঝবা। চূড়ান্ত বেগ গ থেকে আমরা কত পেলাম? যে চূড়ান্ত বেগের যে মানটা, শুধু চূড়ান্ত বেগের মান নেব, ডিরেকশন কিন্তু না, শুধু ভ্যালুটা কত পেয়েছি? 1.42 মিটার পার সেকেন্ড। এটা কোথা থেকে পেলাম? গ হতে। ওকে, চূড়ান্ত বেগের মান আমি এখানে লিখলাম যে চূড়ান্ত বেগের মান, অর্থাৎ মিলিত বেগের ভ্যালুটা কত? ভ্যালুটা 1.42, আর ডিরেকশনের জন্য ওখানে মাইনাস ছিল, যেহেতু আমি মানটা নিচ্ছি, মান দিয়ে অঙ্কটা করব। দেখো যে এখন আমাদের যে সংঘর্ষের পূর্বের, আচ্ছা এখন সংঘর্ষের পূর্বের গতিশক্তি, সংঘর্ষের পূর্বে কার গতিশক্তি? প্রথম বস্তু। তাহলে আমি এখানে লিখি সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর গতিশক্তি, আচ্ছা ইকে 1 দিলাম, এটা কি? গতিশক্তি। কাইনেটিক এনার্জি ইকে 1 ইকুয়াল গতিশক্তির সূত্র কি? হাফ গুণন ভর গুণন বেগ স্কয়ার, যেটা। তাহলে আমাদের এখানে হাফ গুণন ভর, প্রথম বস্তুর ভর কত? m1, হাফ গুণন ভর গুণন বেগ স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি না হাফ m1 u1 স্কয়ার? কারণ প্রথম বস্তুর আদিবেগটা কত? u1। তাহলে প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বের যে গতিশক্তি হাফ ইন্টু m1 ইন্টু u1 হোল স্কয়ার। এখন এখান থেকে মান বের করি, হাফ গুণন m1 কত? m1 দেখো 5 কেজি ইন্টু u1 কত? u1টা হলো 5, এরপরে আছে এর উপরে স্কয়ার, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 25, এই ভ্যালুটা কত আসে দেখো? 0.5, এর সঙ্গে একটা 5 গুণ দিয়ে তার সঙ্গে 25 গুণ দেব, 62.5 গতিশক্তির একক কি? জুল। ওকে, তো আমরা প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বের যে গতিশক্তি সেটা বের করলাম। একইভাবে তুমি দ্বিতীয় বস্তুর গতিশক্তিটা বের করবা, দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর গতিশক্তি। তাহলে আমরা কি লিখবো? যে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর গতিশক্তি, এটাকে কি ধরো? ইকে2 হলে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর গতিশক্তি আমি এখানে লিখি যে ইকে2 ইকুয়ালস হাফ m2 u2 স্কয়ার, হাফ গুণন m2 কত? এই যে m2 7 কেজি, 7 গুণন u2 কত? u2 হলো 6 স্কয়ার। তাহলে আমি একবার এখানে 36 দিয়ে দিলাম, এটা আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে এই ভ্যালুটা কত আসে? হাফ ইন্টু 7, 0.5 ইন্টু 7 ইন্টু 36, এটা মানটা আসবে হলো 126। এই ভ্যালুটা কত আসবে? 126। আচ্ছা দেখো, 0.5 ইন্টু 7 ইন্টু 36, 126 একক কি? জুল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুব সহজ ছিল বিষয়টা। তো এখন বলছে আচ্ছা দেখো, আমরা সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের গতিশক্তি বের করলাম। প্রথম বস্তুর গতিশক্তি সংঘর্ষের পূর্বে, দ্বিতীয় বস্তুর গতিশক্তি।
এখন এই দুটোর সমষ্টি কত? সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি, যেহেতু আমাদের দেখাইতে হবে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি। তাহলে পূর্বের গতিশক্তি বের করছে, এখন তাদের কি মোট করব, অর্থাৎ সমষ্টি করব, দুইটা বস্তুর গতিশক্তিকে যোগ দিব। এখন আমরা লিখতে পারি যে সুতরাং, আচ্ছা আমার এখানে দেখো আমি একটু প্রথম দিক থেকে, আচ্ছা আমি একটু এই পাশে করি, দেখো এখানে একটু মুছে দিচ্ছি, তোমরা একটু মনে রাখবা যে এই যে প্রথম বস্তুর ভরটা, আচ্ছা এখানে তো দেওয়া আছে 5 কেজি 7 কেজি, ওকে আমি একটু এখান থেকে কাটি। তাহলে সুতরাং সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি ইকে ইকুয়ালস আমরা লিখতে পারবো কি, যে এই দুটোকে যোগ দিব, সংঘর্ষের পূর্বে গতিশক্তি বস্তুদ্বয়ের মোট গতিশক্তি, তাহলে যোগ দেব, অর্থাৎ ইকে 1 প্লাস ইকে 2, দুইটা যোগ দিলে কত হয়, যে এখানে 62.5 প্লাস 126, এই দুইটা যোগ দিলাম, দেখি কত আসে। এই দুইটা যোগ দিলে 62.5 প্লাস 126 188.5, এই যে জুল। এটা হলো ইকে বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি বের করলাম। কখন? সংঘর্ষের পূর্বে। আচ্ছা এখন আমরা বের করব কি, যে সংঘর্ষের পরে, আমি এখান থেকে তাহলে কেটে দিচ্ছি, যে সংঘর্ষের পরে, তাহলে এখানে কি লিখবো, যে সংঘর্ষের আবার সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের সংঘর্ষের পরে তো তার কি হলো, সংঘর্ষের পরে তার মিলিত হলো, তো মিলিত হলো, তখন আমরা কি করতে পারি, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের গতিশক্তির মোট গতিশক্তি, একেবারে গতিশক্তি সমষ্টি, যেটা সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি ই কে প্রাইম ইকুয়ালস। এখন সংঘর্ষের পরে কিন্তু তোমার আবার বের করতে হবে না যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি, দ্বিতীয় বস্তুর গতিশক্তি, কারণ সংঘর্ষের পরে তো বস্তু দুইটার বেগ তার ভিন্ন নয়। সংঘর্ষের পরে যেহেতু বেগ সেম হয়ে গেল, অর্থাৎ তাদের একটা মিলিত বেগ হয়ে গেল, চূড়ান্ত বেগ হয়ে গেল, সুতরাং আমি সংঘর্ষের পরে মোট গতিশক্তি একবারে বের করতে পারবো। আর যদি দেখতাম যে বেগ আবার আলাদা আলাদা আছে, v1 v2, তখন কিন্তু আমি আলাদা আলাদা বের করতাম। তাহলে সংঘর্ষের পরে বস্তুদের মোট গতিশক্তি কে ইকুয়ালস হাফ, এই যে মিলিত ভর হাফ m1 প্লাস m2 ইন্টু v স্কোয়ার, মিলিত বেগ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু, দেখো যে m1টা কত, m1 ওই যে আমি তোমাদের বলছি যে m1, এখানে দেখো যে কী কী দেওয়া সেটা দেওয়াই ছিল, তারপরে যে তোমরা এখন প্রশ্ন থেকে দেখতে পারো 5 কেজি আর 7 কেজি। তাহলে এখানে 5 প্লাস 7 v কত, মিলিত বেগ 1.42, এটা স্কয়ার। আচ্ছা এখন দেখো এটা এই ভ্যালুটা কত আসে, হাফ, অর্থাৎ এখানে আমি আর একটা লাইন করি তোমাদের সুবিধার্থে, হাফ ইন্টু 7 আর 5 যোগ দিলে 12 ইন্টু 1.42 স্কয়ার। আচ্ছা এটা এরকমই থাক, আমি এটা সহ একেবারে ক্যালকুলেটরে ইন্টু 1.42 এর উপরে স্কয়ার। আচ্ছা তাহলে রেজাল্ট আসে কিন্তু 12.098, এইটা আসে একক হলো জুল। আচ্ছা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ যে ইকে প্রাইম সংঘর্ষের পরে যেটা, আচ্ছা তোমরাই দেখো সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমষ্টি কত ছিল, দুইটা বস্তুর গতিশক্তি সমষ্টি এই মানটা ছিল, কিন্তু সংঘর্ষের পরে দেখো ভিন্ন মান আসছে। তাহলে আমরা লাস্টে লিখতে পারবো কি, যেহেতু সংঘর্ষের পূর্বে ও পরে
বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি অর্থাৎ মোট গতিশক্তি এটা কি সমান নয়, সুতরাং সংঘর্ষটি অস্থিতিস্থাপক। আর যদি সমান দেখতাম বলতাম আসলে স্থিতিস্থাপক। সত্যিকার অর্থে কি যে বাস্তবে সংঘর্ষ কিন্তু মানে আমরা যে বাস্তব সংঘর্ষগুলো দেখি এগুলো কিন্তু সবই অস্থিতিস্থাপক। আসলে দেখা যায় গতিশক্তির মানটা সংঘর্ষের পূর্বে এবং পরে ভিন্ন হয়। তো যাই হোক, আজকের আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।